চীন রাশিয়ার ৮ যুদ্ধ বিমানের যৌথ মহড়ায় আবারও উত্তপ্ত পূর্ব এশিয়ার আকাশসীমা, নিরাপত্তা নিয়ে জাপানের উদ্বেগ। রাশিয়ায় ত্রুটি সারিয়ে পরীক্ষামূলক উড্ডয়নের সময় সামরিক বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত ৭। ১২০ বছরের সীমান্ত বিরোধ নিয়ে অস্থির থাইল্যান্ড, কম্বোডিয়া, নিরাপদ আশ্রয়ে দুদেশের কয়েক লাখ বাসিন্দা। এবং বিভিন্ন অভিযোগে এবছর ৮৫,০০০ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, রয়েছে ৮,০০০-এরও বেশি শিক্ষার্থী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। রাশিয়া ও চীনের যৌথ মহড়ায় ফের উত্তপ্ত পূর্ব এশিয়ার আকাশসীমা। জাপান সাগর ও পূর্ব চীন সাগর ও প্রশান্ত মহাসাগর জুড়ে প্রায় ৮ ঘন্টার এই টহলে অংশ নেয় দুই দেশের বোমারু ও যুদ্ধ বিমান। এদিকে এই সামরিক মহড়ায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে জাপান। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। উত্তেজনার মধ্যেই জাপানের চারপাশে রাশিয়ার সঙ্গে যৌথভাবে বোমারু যুদ্ধ বিমানের টহল চালিয়েছে চীন। মঙ্গলবার জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে অগ্রসর হয় রাশিয়ার পারমাণবিক সক্ষমতার TU-95 মডেলের দুটি বোমারু বিমান। সেখানে এর সঙ্গে যোগ দেয় চীনের দুটি H-6 বোমারু বিমান। এরপর প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার টহল শুরু করে বিমানগুলো। মাঝপথে যুক্ত হয় চীনের আরও ৪টি J-16 যুদ্ধবিমান। জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যবর্তী আন্তর্জাতিক জলপথ মিয়াকো প্রণালী অতিক্রম করে দূরপাল্লার এই রাউন্ড ট্রিপ মিশন সম্পন্ন করে এগুলো। এদিকে নিজেদের আকাশসীমার চারদিকে দুই দেশের সামরিক টহল নিয়ে বেশ উদ্বিগ্ন জাপান। টোকিওর বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে চীন ও রাশিয়া এই যৌথ অভিযান চালিয়েছে বলে মন্তব্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজোমির। এ সময় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে শিনজিরো জানান, এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জাপানের বিমান বাহিনী। 私が15年間無派閥で来てこの総裁選に挑み、私のもとにあらゆる旧グループ、旧派閥、そして無派閥、多くの議員が集まってくれています。শুধু জাপানই নয়, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারেও রাশিয়ার ৭টি এবং চীনের ২টি বিমানের উপস্থিতির কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এর আগে তাইওয়ান ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রী সানায় তাকাইচি হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনো চীনা আগ্রাসন জাপানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে পাল্টা পদক্ষেপ নেবে টোকিও। এরপর থেকেই চীনের সামরিক তৎপরতা দৃশ্যমানভাবে বেড়েছে অঞ্চলটিতে। বিনিয়ামিন, আরটিভি। রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভা অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ ওই বিমানটিতে থাকা ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় মেরামতের পর ৭ জন ক্রু সহ পরীক্ষামূলক উড্ডয়নে পাঠানো হয়েছিল বিমানটিকে। উড্ডয়নের অল্প সময় পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভা জেলার একটি নির্জন স্থানে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল জনবসতিহীন হওয়ায় ক্রুদের বাইরে অন্য কারো হতাহতের আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংঘাতে অস্থির হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত। নিরাপদ আশ্রয় নেওয়া হচ্ছে লাখো বাসিন্দাকে। সংঘাতের মূলে রয়েছে ৮ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত বিরোধ, যা শুরু হয় ১৯০৭ সালে ফ্রান্সে নির্ধারণ করার সীমান্ত রেখা নিয়ে। দেশ দুটির সীমান্ত বিরোধের কারণ আর সরাসরি যুদ্ধের সক্ষমতা কোন দেশের কতটা, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় চলছে সংঘাত। এখন পর্যন্ত বেশ কয়েকটি জোরালো সংঘর্ষে ঘটেছে প্রাণহানিও। হামলার বিষয়ে পরস্পরকে দুষছে উভয় দেশ। কম্বোডিয়ার অভিযোগ, বেসামরিক এলাকা লক্ষ্য করে BM-21 রকেটও ছুড়েছে থাইল্যান্ড। অন্যদিকে থাই ঘাঁটিগুলোর উপর গ্রেনেড লঞ্চার, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ করছে কম্বোডিয়া। এ অবস্থায় প্রায় ৩,৮০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড। একই পরিস্থিতি কম্বোডিয়াতেও। এর আগে গত মে মাসে এক সংঘর্ষে থাই বাহিনীর গুলিতে এক কম্বোডিয়ান সেনা নিহত হলে সীমান্ত জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর জুলাইয়ে ভয়াবহ লড়াইয়ে অন্তত ৪৮ জন নিহত হন এবং বাস্তুচ্যুত হয় ৩ লাখ মানুষ। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে এই শতকে এর আগেও বড় মাত্রার সংঘর্ষ ঘটে ২০০৮ ও ১১ সালে। সংঘর্ষ ক্ষণস্থায়ী হলেও সে সময় নিহত হয় ৪০ জন।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের 800 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত বহু দশক ধরেই বিরোধপূর্ণ। বিরোধের মূল উৎস 1960 সালে ফরাসি উপনিবেশিক শাসনামলের একটি মানচিত্র, যেটিকে ভিত্তি ধরে কিছু এলাকা দাবি করছে কম্বোডিয়া। অন্যদিকে থাইল্যান্ড সেই মানচিত্র প্রত্যাখ্যান করে আসছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় 1000 বছরের পুরনো প্রেয়া ভিয়েরা মন্দির নিয়ে। 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এই মন্দির এলাকার মালিকানা কম্বোডিয়াকে দেয়। 2013 সালে আবারও আইসিজে কম্বোডিয়ার পক্ষেই রায় দেয়, যা মানতে এখনও নারাজ থাইল্যান্ড। সামরিক সক্ষমতায় থাইল্যান্ড প্রতিবেশী কম্বোডিয়ার তুলনায় অনেক এগিয়ে। দেশটির প্রতিরক্ষা বাজেট প্রতিপক্ষের প্রায় 4 গুণ, সক্রিয় সেনা সংখ্যাও 3 গুণ। কম্বোডিয়ার সেনাবাহিনীতে রয়েছে 75,000 সৈন্য, 200টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় 480টি আর্টিলারি বা কামান। অন্যদিকে থাইল্যান্ডের সেনা সদস্য 2,45,000। তাদের কাছে প্রায় 400টি ট্যাঙ্ক, 1200-র বেশি সাজোয়াজান এবং 2600টি আর্টিলারি রয়েছে। তাই সরাসরি যুদ্ধে থাইল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন বিশ্লেষকরা। আব্দুল মালেক, RTV। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুকের গুলিতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার কেন্টাকি রাজ্যের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ক্যাম্পাসের একটি আবাসিক ডরমেটরির বাইরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও কাউন্টি শেরিফের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে এবং ক্যাম্পাসটির নিরাপত্তা নিশ্চিত করে। তবে ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করে 8 সন্দেহভাজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, তবে নিহত 2 জন বর্তমান শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে চলতি বছর 85,000 ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এই তালিকায় রয়েছে 8,000-এরও বেশি বিদেশি শিক্ষার্থী। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার CNN জানায়, সব ধরনের ক্যাটাগরি মিলিয়ে এই ভিসা বাতিলের হার গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশের নিয়মকানুন আরও কঠোর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটিতে ভিসা বাতিলের হারও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাতে CNN জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সব ধরনের ক্যাটাগরি মিলিয়ে 85,000 ভিসা বাতিল করা হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এ বিপুল সংখ্যক ভিসা বাতিলের মধ্যে 8,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাতিল হওয়া ভিসার প্রায় অর্ধেকই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা বা চুরির মতো গুরুতর অপরাধের কারণে ঘটেছে। এছাড়াও ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা সন্ত্রাসবাদ সমর্থনের মতো অভিযোগেও ভিসা বাতিলের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে ভিসা নিয়ে সৃষ্টি হয়েছে ভয় ও উদ্বেগ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিলের মতো পদক্ষেপ বাকস্বাধীনতায় হস্তক্ষেপ নিয়েও উঠেছে নানা প্রশ্ন। যদিও এসব শিক্ষার্থীর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ এনেছে প্রশাসন। এদিকে ভিসা বাতিল বা স্থগিতের পাশাপাশি নতুন ভিসা আবেদনকারী ও ভিসাপ্রাপ্তদের যাচাই বাছাই প্রক্রিয়াতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। স্টুডেন্ট ভিসায় আবেদনকারীদের আমেরিকার প্রতি বৈরী মনোভাব আছে কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে দূতাবাসগুলোকে। নতুন নিয়মে আবেদনকারীদের তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখতে বলা হয়েছে। যদি প্রোফাইল গোপন রাখা হয় তবে তা তথ্য লুকানোর চেষ্টা হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে H1 ভিসায় যারা কন্টেন্ট মডারেশন বা ফ্যাক্ট চেকিং এর মতো কাজ করছেন তাদেরকেও যাচাই বাছাই করছে প্রশাসন। ভিসা বাতিল ছাড়াও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি গ্রেফতার ও বিতাড়নের অভিযান জোরদার করেছে। এমনকি শরণার্থীদের পুনর্বাসন প্রায় বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে আরও অনেক দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করেছে হোমল্যান্ড ডিপার্টমেন্ট। বিনিয়ামিন, RTV। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারায় ইউরোপীয় নেতাদের দুর্বল বলে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনের প্রতি সমর্থন কমিয়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। পলিটিকোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়ে নিজেদের দুর্বলতা প্রমাণ করেছে ইউরোপ। তার অভিযোগ, কিয়েভকে লড়াই করতে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে ইউরোপের দেশগুলো। এ কারণেই তার প্রস্তাব করা শান্তি চুক্তিতে রাজি হওয়ার জন্য জেলেনস্কির ওপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের সমালোচনার জবাবে ইউরোপের যথেষ্ট শক্তি রয়েছে বলে মন্তব্য করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। ভাষা পরীক্ষায় অকৃতকার্য হয়েও জালিয়াতি ও যান্ত্রিক ত্রুটির কারণে মূল ফলাফলে পাশ করে ভিসা নিয়ে ব্রিটেনে পাড়ি জমিয়েছেন অনেক শিক্ষার্থী।
তবে ভাষাগত দক্ষতা না থাকায় শিক্ষা বা কর্মক্ষেত্রে পদে পদে নিজে ও অন্যকে ঝুঁকিতে ফেলছেন এসব অভিবাসীরা। জনপ্রিয় গণমাধ্যম টেলিগ্রাফের সাম্প্রতিক এক প্রতিবেদনে এইসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্রিটেনের কট্টরপন্থী বিরোধী দল এই অভিবাসীদের অবিলম্বে দেশ থেকে বিতাড়নের দাবি তুলেছেন। আর জানাচ্ছেন আব্দুল মালেক। ভিসা মঞ্জুর প্রক্রিয়ায় এক মারাত্মক ত্রুটি সামনে এসেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। জানা গেছে ভাষা পরীক্ষায় পাশ না করেও ভিসা দেওয়া হয়েছে হাজারো অভিবাসীকে। জনপ্রিয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ কাউন্সিল পরিচালিত ভাষা পরীক্ষার ফলাফলে ভুল আসে প্রায় ৮০,০০০ শিক্ষার্থীর। এতে ফেল করেও ভুলবশত পাস মার্ক পেয়ে যান অনেকে। ফলে ইংরেজিতে যথেষ্ট দক্ষ না হয়েও ভিসা পেয়ে যুক্তরাজ্যে আসার সুযোগ পান বহু শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অভিবাসীরা। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা IELTS এর কর্তৃপক্ষ স্বীকার করেছে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সেপ্টেম্বরের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৭৮,০০০ পরীক্ষার্থীর স্কোরে ভুল নম্বর আসে। দীর্ঘদিন ধরে এই সমস্যা ধরা না পড়ায় এসব পরীক্ষার্থীর অনেকেই আইনিভাবে ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি পরীক্ষায় বেশ কিছু জালিয়াতির ঘটনাও ধরা পড়েছে। বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে ঘুষের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে অভিবাসীদের কাছে বিক্রি করে দুর্নীতিবাজরা। প্রশ্নপত্র বিক্রির অভিযোগে বাংলাদেশের দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এ ঘটনায় ব্রিটেনে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। চিকিৎসকদের সতর্কবার্তা অনুযায়ী স্বাস্থ্যসেবা ও নার্সিং পেশায় নিয়োজিত বহু কর্মীর অপর্যাপ্ত ইংরেজির কারণে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। এমন একটি ঘটনায় দেখা গেছে ইংরেজিতে পর্যাপ্ত দক্ষতা না থাকায় ব্রিদিং এবং ব্লিডিং, অ্যালার্ট এবং অ্যালাইভ এ ধরনের শব্দগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারেননি ওই কর্মী। এদিকে যারা ভুল ফলাফলের ভিত্তিতে বা জালিয়াতি করে ভিসা পেয়েছেন তাদের দ্রুত যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। যদিও IELTS কর্তৃপক্ষ এসব পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে ভুল স্বীকার করেছে এবং সমস্যাটি আর ঘটবে না বলেও জানিয়েছে। তবু এই ভুলের কারণে ব্রিটিশ কাউন্সিলের উপর আর্থিক ও সুনামের দিক থেকে বড় চাপ সৃষ্টি হয়েছে। আব্দুল মালেক, RTV। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ পর্যন্ত ৭৩৮ বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল। গত ৬০ দিনে এসব হামলায় নিহত হয়েছে অন্তত ৩৭৭ জন। এতে আহত হয়েছে প্রায় ১,০০০ ফিলিস্তিনি। এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এসব তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্ত ছিল গাজায় হামলা বন্ধ করবে ইসরায়েল, তবে সেটি নিশ্চিত না করেই দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল হামলা চালানো বন্ধ না করলে যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে প্রবেশ করবে না বলে হুঁশিয়ারি হামাসের। অস্ট্রেলিয়া আজ থেকে ১৬ বছরের কম বয়সী শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ হয়ে গেছে। নতুন এই আইনের আওতায় তারা এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামের মতন প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খুলতে কিংবা ব্যবহার করতে পারবে না। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতেই নতুন এই আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়ার সরকার। এর আগে গত বছরের নভেম্বর মাসে এই আইন প্রণয়নের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। পরে সেটি দেশটির পার্লামেন্টে পাশ হয়। সে সময় আইনটি লঙ্ঘন করলে শিশু কিশোরদের কোনো শাস্তি না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অ্যালবানিজ। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।